2026 সালের কেন্দ্রীয় বাজেটে ভারত সরকার প্রতিরক্ষা খাতে বরাদ্দ করেছে ইতিহাসের সর্বোচ্চ 7.85 লক্ষ কোটি টাকা। কিন্তু আসল ভূমিকম্পটি সৃষ্টি হয়েছে এই বাজেটের ঠিক নিচের একটি মাত্র লাইনে, যার 1.39 লক্ষ কোটি টাকা সম্পূর্ণরূপে সংরক্ষিত রাখা হয়েছে শুধুমাত্র ভারতের নিজস্ব ডোমেস্টিক ডিফেন্স কন্ট্রাক্টার্সদের কাছ থেকে সামরিক সরঞ্জাম কেনার জন্য। এর সহজ অর্থ হল ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রয়োজনীয় সমস্ত নতুন অস্ত্রের 75%ই এখন তৈরি হবে ভারতের মাটিতে, ভারতীয়দের হাতে। নমস্কার, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজকের খবরটি কোনো সাধারণ বাজেট বরাদ্দের খবর নয়, এটি বিশ্ব রাজনীতির মানচিত্রে ভারতের অবস্থান রাতারাতি বদলে দেওয়ার এক নীরব সংগ্রামের কাহিনী। কিভাবে দীর্ঘ 5 দশক ধরে বিশ্বের 1 নম্বর অস্ত্র আমদানিকারক দেশ হিসেবে পেন্টাগন, মস্কো এবং প্যারিসের ওপর নির্ভর করে থাকা ভারত 2026 সালে এসে নিঃশব্দে পরিণত হলো পৃথিবীর অন্যতম পরাক্রান্ত ডিফেন্স সুপার পাওয়ারে। কেন ওয়াশিংটন থেকে ক্রেমলিন বিশ্বের সমস্ত বড় বড় অস্ত্র প্রস্তুতকারক সংস্থাগুলোর রাতের ঘুম হারাম হয়ে গেছে? কিভাবে যে দেশ 1962 সালে বরফের পাহাড়ের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পুরনো রাইফেল আর সুতির জামা পরে লড়াই করতে বাধ্য হয়েছিল, সেই ভারত আজ ইসরায়েল, পাকিস্তান কিংবা সৌদি আরবকে পেছনে ফেলে নিজস্ব প্রযুক্তির লয়টারিং মিউনিশনস, স্টেলথ ড্রোনস এবং এআই গাইডেড মিসাইল দিয়ে বিশ্ববাজার কাঁপিয়ে দিচ্ছে। সবচেয়ে বড় প্রশ্ন, আমেরিকার DARPA মডেলকে টেক্কা দিয়ে ভারতের এই নীরব বিপ্লব কিভাবে বিশ্ব ভূরাজনীতির হিসেব নিকেশ চিরতরে বদলে দিল? আজকের এই হাই অকটেন জিওপলিটিক্যাল নিউজ রিপোর্টিংয়ে আমরা কোনো শুকনো প্রাতিষ্ঠানিক তথ্য আলোচনা করব না, বরং উন্মোচন করব সেই রোমাঞ্চকর বাস্তব যা এতদিন সাধারণ মানুষের চোখের আড়ালে ঘটে চলেছে। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ঘটনা আপনার ভেতরে ভারতীয় হিসেবে এক নতুন আত্মমর্যাদা আর শিহরণ জাগিয়ে তুলবে। আজকের এই মহাশক্তির উত্থান বুঝতে হলে আপনাকে প্রথমে ফিরে যেতে হবে ভারতের সেই যন্ত্রণাদায়ক ইতিহাসে, যা আমাদের প্রতিটি সেনার রক্ত আর অপমানের গল্প দিয়ে লেখা। 1962 সালের হিমালয় সীমান্ত। চীন যখন ভারতের ওপর অতর্কিত আক্রমণ চালায়, তখন 14,000 ফুট উঁচুতে -30 ডিগ্রি সেলসিয়াসে আমাদের জওয়ানরা যুদ্ধ করেছিলেন সস্তা সুতির পোশাক পরে, আর তাদের হাতে ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের পুরনো 303 রাইফেল। পর্যাপ্ত আধুনিক অস্ত্র আর গোলাবারুদের অভাবে সেদিন ভারতের জওয়ানরা বীরত্বের চরম পরাকাষ্ঠা দেখিয়েও পিছু হটতে বাধ্য হয়েছিলেন। বিপদের মুখে দাঁড়িয়ে তৎকালীন প্রধানমন্ত্রী নিউ ইয়র্ক ও লন্ডনে ফোন করে সাহায্য চেয়েছিলেন, কিন্তু আমেরিকা ও ব্রিটেন দুই দেশই সরাসরি হাত গুটিয়ে নেয়। একমাত্র সোভিয়েত ইউনিয়ন তখন সাহায্যের হাত বাড়ায়, আর ঠিক সেই দিনই ভারত বাধ্য হয়ে পরিণত হয়েছিল একটি স্থায়ী USSR কাস্টমারে। এরপর এলো 1987 সাল। সুইডেন থেকে কামান কেনার সময় ঘটে গেল বিখ্যাত বোফোর্স স্ক্যান্ডাল। মাত্র 64 কোটি টাকার ঘুষ কেলেঙ্কারির অভিযোগে দেশের রাজনীতি উত্তাল হয়ে উঠল এবং সরকার পড়ে গেল। কিন্তু এর আসল মাসুল গুনতে হলো ভারতীয় সেনাকে। বোফোর্স কাণ্ডের পর ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ফাইল সই করার সাহস হারিয়ে ফেললেন আমলা ও কর্মকর্তারা। পরবর্তী 2 দশক ধরে ভারতের ডিফেন্স প্রকিউরমেন্ট বা অস্ত্র কেনাকাটা সম্পূর্ণ স্তব্ধ হয়ে গেল। কেউ কোনো নতুন ফাইল ছুঁতে চাইতেন না এই ভয়ে যে তাদের গায়ে দুর্নীতির দাগ লেগে যাবে। এরপর 1991 সালে যখন সোভিয়েত ইউনিয়নের পতন ঘটল, ভারতের ওপর নেমে এলো দ্বিতীয় বিপর্যয়। আমাদের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী দেশ রাতারাতি ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। যে কারখানায় আমাদের মিগ বিমানের ক্ষুদ্র যন্ত্রাংশ তৈরি হতো, তার একটা অংশ পড়ল ইউক্রেনে, একটা রাশিয়ায়, আর একটা বেলারুশে। পরবর্তী 15 বছর ধরে প্রতিবার যখন কোনো রাশিয়ার কারখানা সময় মতো যন্ত্রাংশ পাঠাতে পারত না, তখন আমাদের বিমান বাহিনীর একের পর এক স্কোয়াড্রন মাটিতে অলস হয়ে বসে থাকতে বাধ্য হতো। আমরা নিজস্ব প্রযুক্তিতে বিমান তৈরির চেষ্টা করেছি, কিন্তু তেজস ফাইটার প্রজেক্ট শেষ হওয়ার সময় লেগে গেল দীর্ঘ 33 বছর। আমাদের অর্জুন ট্যাঙ্কের ইঞ্জিন রাজস্থানের মরুভূমির গরমে বারবার বিকল হয়ে যেত। বাধ্য হয়ে আমাদের এয়ারফোর্সকে আবার $শত বিলিয়ন খরচ করে ফ্রান্সের কাছ থেকে রাফায়েল যুদ্ধ বিমান কিনতে হলো। 6 দশক পরে ভারতের গল্পটা ছিল ঠিক এইটাই। বিশ্বের 4 নম্বর সবচেয়ে বড় ডিফেন্স বাজেট থাকা সত্ত্বেও আমাদের নিজস্ব কোনো উৎপাদন সক্ষমতা ছিল না। আমরা ছিলাম বিশ্ব অস্ত্র বাজারের সবচেয়ে বড় আন্তর্জাতিক ক্রেতা,
যাকে সবাই শুধু শোষণই করে গেছে। কিন্তু 2020 সালের মে মাসে লাদাখের রক্তক্ষয়ী সংগ্রাম ভারতের নেতৃত্বকে এক কঠিন বাস্তবের মুখোমুখি দাঁড় করিয়ে দিল। দিল্লি বুঝতে পারল আধুনিক যুদ্ধ আর কেবল ট্যাঙ্ক বা বিশাল ফাইটার জেটের মধ্যে সীমাবদ্ধ নেই। যুদ্ধ এখন চলে গেছে সাইবার ওয়ারফেয়ার, এআই গাইডেড ড্রোনস এবং নিখুঁত প্রিসিশন মিসাইলের যুগে। আর ঠিক এই প্রেক্ষাপটেই ঘটল সেই ঐতিহাসিক ঘটনা অপারেশন সিন্দুর। আধুনিক সামরিক ইতিহাসে এই প্রথমবার ভারতীয় সেনা এমন এক বাস্তব যুদ্ধে অবতীর্ণ হলো যেখানে ফ্রন্টলাইনে গর্জে ওঠা অস্ত্রগুলো ফ্রেঞ্চ, রাশিয়ান বা আমেরিকান ছিল না, সেগুলো ছিল 100% ভারতীয়। সীমান্তের দুর্গম চূড়ায় যখন শত্রুর অবস্থান চিহ্নিত করার প্রয়োজন পড়ল, তখন কাজ করল আদানি আলফা ড্রোনসের স্কাই স্ট্রাইকার। শত্রুর শক্ত ঘাঁটি নিমেষে উড়িয়ে দিল সোলার ইন্ডাস্ট্রিজের তৈরি নাগাস্টো লয়টারিং মিউনিশনস এবং আইজি ড্রোনস। আকাশসীমা সম্পূর্ণ সুরক্ষিত রাখল ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের তৈরি আকাশ তীর এয়ার ডিফেন্স সিস্টেম। বিশ্বের বড় বড় সামরিক বিশেষজ্ঞরা অবাক হয়ে দেখলেন মাত্র 5 থেকে 10 বছর বয়সী কিছু ভারতীয় প্রযুক্তি সংস্থা এমন সব ঘাতক অস্ত্র তৈরি করেছে যা যুদ্ধক্ষেত্রের পুরো সমীকরণ বদলে দিয়েছে। যে ভারতীয় সেনা এতদিন 10 বছর ধরে একটা ফ্রেঞ্চ বা আমেরিকান ড্রোনের ফাইল অনুমোদন হওয়ার অপেক্ষা করত, তারা এখন দেশের ভেতরের তরুণ ইঞ্জিনিয়ারদের তৈরি ড্রোন দিয়ে শত্রুর ঘুম হারাম করে দিচ্ছে। দিল্লি বুঝে গেল বিদেশি প্রযুক্তির উপর ভরসা করে বিশ্বশক্তি হওয়া অসম্ভব। যদি ভারতকে টিকে থাকতে হয় তবে অস্ত্র উৎপাদন ভারতকে নিজের ঘরেই করতে হবে। 2026 সালের ফেব্রুয়ারি মাসে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক যখন 700 পৃষ্ঠার নতুন ডিফেন্স নীতি ডিএপি 2026 বা ডিফেন্স অ্যাকুইজিশন প্রসিডিওর 2026 প্রকাশ করল, তখন আন্তর্জাতিক অস্ত্রবাজারে রীতিমতো খরা নেমে এলো। এই নতুন নীতির মূল কথা হলো বাই ইন্ডিয়ান আইডিএমএম অ্যাজ ডিফল্ট। এর সহজ বাংলা হলো আইডিএমএম অর্থাৎ ইন্ডিজিনাসলি ডিজাইনড, ডেভেলপড অ্যান্ড ম্যানুফ্যাকচার্ড। এখন থেকে ভারতীয় সেনার যে কোনো অস্ত্রের টেন্ডারে প্রথম অগ্রাধিকার পাবে সেই কোম্পানি যারা ডিজাইন, ডেভেলপমেন্ট এবং ম্যানুফ্যাকচারিং সম্পূর্ণ ভারতে করেছে। আপনি বিদেশি কোম্পানি থেকে যন্ত্রাংশ এনে ভারতে শুধু স্ক্রু দিয়ে অ্যাসেম্বল করবেন আর বলবেন মেক ইন ইন্ডিয়া, সেই ধান্দাবাজি ডিএপি 2026 চিরতরে বন্ধ করে দিয়েছে। শুধু তাই নয়, আগে ভারতীয় সেনার কাছে একটি ছোট ড্রোন বিক্রি করতে হলেও 5 থেকে 7 বছর ধরে লাল ফিতের আমলাতান্ত্রিক ট্রায়াল পার হতে হতো। ততদিনে এই ড্রোনের প্রযুক্তি পুরনো হয়ে যেত এবং স্টার্টআপগুলো দেউলিয়া হয়ে যেত। ডিএপি 2026 চালু করা হয়েছে এলসিসিএ রুট। এর মাধ্যমে 75 কোটি টাকার নিচের যে কোনো সামরিক প্রজেক্টের চুক্তি মাত্র 18 থেকে 24 মাসের মধ্যে ফাইনাল করে সেনার হাতে তুলে দেওয়া হচ্ছে। আর এই নতুন নীতি উন্মোচন করেছে ভারতের নিজস্ব ডিএআরপিএ ইকোসিস্টেম। আমেরিকা 1960-এর দশকে ডারপা তৈরির মাধ্যমে যেভাবে জিপিএস এবং ইন্টারনেটের মতো বিশ্বকাপ্পানো প্রযুক্তি তৈরি করেছিল, ভারত সরকার ঠিক তেমনই চালু করেছে আইডেক্স অর্থাৎ ইনোভেশন ফর ডিফেন্স এক্সেলেন্স এবং অদিতি স্কিম। আজ আইআইটি বোম্বে থেকে বের হওয়া আইডিয়া ফোর্জ বা বিটস পিলানির ছাত্রদের তৈরি পিক্সেল গভীর মহাকাশ নজরদারি স্যাটেলাইট বানাচ্ছে। প্রাক্তন ডিআরডিও বিজ্ঞানীরা সরকারি চাকরি ছেড়ে তৈরি করছে অস্ত্রা মাইক্রোওয়েভের মতো কোম্পানি, যা ভারতীয় মিসাইলের চোখ আর কান তৈরি করছে। অন্যদিকে বিগত 40 বছর ধরে খনন কাজের বিস্ফোরক তৈরি করা সোলার ইন্ডাস্ট্রিজের মতো ভারতীয় সংস্থাগুলো আজ হাইটেক রকেট ও বোমার সবচেয়ে বড় সরবরাহকারী হয়ে উঠেছে। ভারতের নিজস্ব সাপ্লাই চেন আজ এতটাই শক্তিশালী যে আন্তর্জাতিক বাজারে এখন ভারতের তৈরি অস্ত্রের চাহিদা তুঙ্গে। ভারত আর কেবল নিজের সীমানা রক্ষা করছে না, ভারত এখন বিশ্বের সামরিক শক্তিসমূহকে টেক্কা দিয়ে আন্তর্জাতিক বাজারে নিজেদের ঝান্ডা পুঁতে দিচ্ছে। স্মরণ করুন 2024 সালের শেষ ভাগের কথা, যখন আর্মেনিয়া তাদের জাতীয় সুরক্ষার জন্য কোনো রাশিয়ান বা আমেরিকান সিস্টেম না কিনে ভারতের তৈরি আকাশ মিসাইল সিস্টেম কেনার জন্য 6000 কোটি টাকার চুক্তি স্বাক্ষর করলো। কিংবা 2025 সালের কথা, যখন দক্ষিণ চীন সাগরে চীনের দাদাগিরি বন্ধ করতে ফিলিপিন্স ভারতের কাছ থেকে 3000 কোটি টাকার ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল কিনে নিজেদের উপকূলে মোতায়েন করল। এই দুটি চুক্তি বিশ্ব রাজনীতিতে বার্তা পৌঁছে দিয়েছে ভারতের তৈরি অস্ত্র শুধু সস্তায় নয়, এগুলো আমেরিকার অস্ত্রের মতোই মারাত্মক এবং নিখুঁত। ভারতের ডিফেন্স এক্সপোর্ট বা অস্ত্র রপ্তানি আজ রেকর্ড 24,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে। কিন্তু আসল খেলা তো সবে শুরু হয়েছে। 2047 সালের ভারতের দিকে তাকালে দেখা যাবে সেখানে ভারতের ডিফেন্স বাজেট পৌঁছাতে চলেছে 31.7 লক্ষ কোটি টাকায়।
আর ভারতের প্রতিরক্ষা রপ্তানির লক্ষ্যমাত্রা রাখা হয়েছে 2.6 লক্ষ কোটি টাকা। অর্থাৎ আজ থেকে ঠিক 2 দশক পর ভারত বিশ্ব অস্ত্র বাজারের শীর্ষ 10টি প্রধান রপ্তানিকারক দেশের তালিকায় 1 নম্বরে লড়াই করবে। আমেরিকার লকহেড মার্টিন, বোয়িং কিংবা রাশিয়ার রোসোবোরন এক্সপোর্টের যুগ শেষ হতে চলেছে। নতুন যুগে জন্ম নিচ্ছে ভারতের নিজস্ব ডিফেন্স জায়ান্টস। যে দেশ এতদিন বিশ্বের কাছে অস্ত্রের ভিক্ষাপাত্র নিয়ে ঘুরত, 2026 সালে এসে সেই দেশ নিঃশব্দ হয়ে উঠেছে এক বিশ্বজয়ী ডিফেন্স সুপার পাওয়ার। এই পরিবর্তন কেবল কিছু কোটি টাকার হিসাব নয়, এটি 140 কোটি ভারতীয় সার্বভৌমত্ব এবং আত্মসম্মানের এক নতুন রূপগাথা। ভারত সরকারের এই ঐতিহাসিক মাস্টারস্ট্রোক এবং ভারতীয় সেনার এই অভূতপূর্ব আত্মনির্ভরতা প্রমাণ করে দিয়েছে যে একবিংশ শতাব্দীতে ভারতকে আর কোনো বিদেশি শক্তি নিজের শর্তে চালাতে পারবে না। আজকের এই হাই অকটেন জিওপলিটিক্যাল অ্যানালিসিস আপনার কেমন লাগলো? আপনি কি মনে করেন 2047 সালের মধ্যেই ভারত বিশ্ব অস্ত্রবাজারের 1 নম্বর রপ্তানিকারক দেশ হতে পারবে? আপনার মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আমি সুশোভন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।